রেডি? প্রাণপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে ক্লাসগুলো নিতেছি তোমাদের জন্য, সো আজকে হিসাব বিজ্ঞানের 5 নম্বর ক্লাস। সো এই ক্লাসে যেটা আমি সবসময় বলি যে তোমাদের অবশ্যই কিন্তু পরীক্ষা ভালো করতে হলে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা আমরা দায়িত্ব নিয়ে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যানালাইসিস করে যেই প্রশ্নগুলো আসতে পারে, যেমন আমি এর আগেও যেই ক্লাসগুলো নিয়েছি, দেখবা যে এখান থেকে তোমাদের ডিরেক্টলি প্রশ্ন কমন থাকবে, ঠিক আছে? এবং আমি ক্লাসে এমনভাবে পড়াই যাতে করে এই কোশ্চেনটা ডিরেক্টলি কমন না পড়লেও তুমি কি করতে পারো, আনসার করতে পারো, ঠিক আছে? এবং বিশেষ করে দেখবা যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এই প্যাটার্নে কিছু স্পেসিফিক টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে। তার মানে তোমার কিন্তু অবশ্যই বেসিকটা ক্লিয়ার থাকতে হবে আর প্যাটার্নটা বুঝতে হবে, এটা ইম্পর্টেন্ট বেশি। ওকে, সো দ্রুত প্রত্যেকেই যুক্ত হয়ে যাও লাইভটিতে। আর সবাই যদি আজকের ক্লাসের পিডিএফটি পেতে চাও তাহলে লাইভটি শেয়ার করতে হবে বন্ধুদের। ওকে, লাইভটি শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে যাতে করে সবাই ক্লাসটি করতে পারে একদম শুরু থেকে, ঠিক আছে? আর আমাকে একটু বলো সব কিছু ঠিকঠাক কিনা। আমি টেলিগ্রাম গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে লাইভটি দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই, যুক্ত হয়ে যাবে, বিকজ এখানে আমরা রেগুলার তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি, গাইডলাইনের মধ্যে রাখতেছি, ঠিক আছে? তো সবাই হচ্ছে যুক্ত হয়ে যাবে। আমি যারা যারা লিঙ্ক পাও না টেলিগ্রাম গ্রুপে, এটা দিয়ে দিচ্ছি। আর লাইভটি কাইন্ডলি সবাই একটু শেয়ার করে দেই। ওকে, সো সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বলো তো? ওকে, আমি শেয়ার করে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে। তোমরা যারা যারা যুক্ত হয়েছে লাইভটি শেয়ার করে দাও দ্রুত। ওকে, দেখো আজকের ক্লাসে আমি এমন কিছু প্রশ্ন সলভ করে দিব যেইগুলো থেকে তুমি কমন তো পাবে, এবং যে কনফিউশনগুলো হয় আমরা বেশিরভাগ সময় ভুল করি, হ্যাঁ, এই ভুলগুলো আর কখনোই হবে না। সো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। ওকে, সো সাউন্ডটা ঠিক আছে কিনা দেখো তো। কিছু দেওয়া নেই, এডুকেশন দেওয়া নেই কেন? কমার্সে খুঁজতেছি, কমেন্ট অন করে দাও। এখানে তো নেটওয়ার্ক পাই না আমি, আমার তো বেশি কি এই মোহাজ্জল একটু গ্রুপগুলোতে শেয়ার করে, এখানে নেটওয়ার্ক পাচ্ছে না। কমার্স স্পেস তো নাই, ডিসিও তারেক ভাইও নাই, এরা কেউ নাই, কে দেবো শেয়ার? ওকে, সো আমরা শুরু করি তাহলে। দেখো এখানে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, এবং আমি হচ্ছে তোমাদের এমন কিছু কোশ্চেন সলভ করে দিব আজকে যেই প্রশ্নগুলো আমার নিজের তৈরি করা, এবং এই প্রশ্নের 99% স্টুডেন্ট ভুল করবে, এটা 100% শিওর থাকো।
100% শিওর থাকো এখানে 99% স্টুডেন্ট কী করবে, ভুল করবে। ঠিক আছে, যেমন আমরা যদি প্রথম প্রশ্নটা এখানে দেখি, হ্যাঁ প্রথম কোশ্চেনটাই দেখবা যে এখানে কিভাবে কোশ্চেনটা আসছে এটা একটু দেখো জাস্ট। এখানে মনে করো একটি বেতন হিসাবের যে 520 টাকা, হ্যাঁ যা রেওয়া মিলে মজুরি হিসাবে ডেবিট কলামে লেখা হয়েছে, তাহলে এই অন্যান্য সব কিছু ঠিকঠাক আছে, তাহলে রেওয়া মিলে দুই পাশের পার্থক্য কত টাকা হবে এই বিষয়টা আমাদের জানা লাগবে। সো আমাদের সাথে সুমাইয়া যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সো সবাইকে একটু মেনশন দাও, সবাইকে একটু মেনশন দাও। আর আজকের ক্লাসের পিডিএফ পেতে হলে অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে, বন্ধুদের মাঝে অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে। এবং এখানে যে কোশ্চেনগুলো আছে বেশিরভাগ প্রশ্ন আমার নিজের হাতে তৈরি করা, এবং এই কোশ্চেনগুলো সলভ করলে ইনশাল্লাহ অনেক 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 কিছু তুমি শিখতে পারবা, এবং তোমার পরীক্ষার হলে গিয়ে অন্যের চাইতে অনেক বেশি কনফিডেন্স থাকবে, বিকজ তুমি এই জটিল এই লিজেন্ড প্রশ্নগুলো সলভ করতে পারবে, অন্য কেউ কিন্তু এটা পারবে না। ঠিক আছে, তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের দুই কলমের পার্থক্য কত হবে। এখন এই টাইপের ম্যাথ দেখলে আমাদের ভিতরে একটা মানে এরকম একটা আমরা ইউজ টু হয়ে গেছি যে আমাদের ডাবল টাকা পার্থক্য হয়, এটা আমরা জানি। বাট এখানে দেখতে হবে যেখানে কী লেখা আছে একটি বেতন হিসাবে যে 520 টাকা, তো নর্মালি বেতন কি বলো তো, নর্মালি বেতন হচ্ছে অলওয়েজ ডেবিট, তাই না? তাহলে বেতনটা হচ্ছে অলওয়েজ ডেবিট, এটা আমরা সবাই জানি। বেতন কি, বেতন হচ্ছে অলওয়েজ ডেবিট, এটা তো আমরা সবাই জানি, তাই না? বেতন হচ্ছে অলওয়েজ ডেবিট, এটা আমরা সবাই জানি। তো দেখো এই বেতন হিসাবে 500 টাকা যা মজুরি হিসাবে ডেবিট করছে, এখন মজুরিও হচ্ছে ডেবিট, ঠিক আছে, মজুরিও হচ্ছে কি ডেবিট। তো ডেবিটের টাকা ডেবিটেই লিখছে, আলটিমেটলি কোনো ভুল হবে, কোনো পার্থক্য হবে, বলো হবে কি না? কোনো পার্থক্য কিন্তু এখানে হবে না। এখানে যেহেতু হচ্ছে বেতন হিসাবের টাকা মজুরি হিসাবে লিখছে, তার মানে সেম অ্যামাউন্টেই থাকবে, আলটিমেটলি আমার পার্থক্য কিন্তু হচ্ছে না, বুঝতে পারছি। কিন্তু সবাই কী করবো, যে বেতনের জায়গায় মজুরি হিসাবে লিখে ফেলছে, তার মানে ভুল করছে, ভুল করলে জেটটা ভুলটাকে কারেক্ট করব, তারপর জেটটা লিখে দেবো, তার মানে কি 520-এর জায়গায় 1040 টাকা ভুল হয়েছে, এটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু আলটিমেটলি কোনো ভুল হয় নাই। তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের যে রেওয়া মিলের দুই ধরনের ভুল হয়, হ্যাঁ দুতরফা ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল, একটা কর্ণিক ভুল। এই ভুলগুলোর নামই ভুল, কিন্তু কাজে কোনো ভুল না। এগুলোর কারণে রেওয়া মিল মিলকরণে কোনো প্রভাব ফেলে না। ঠিক আছে, আলটিমেটলি রেওয়া মিল মিলকরণে কোনো প্রভাব ফেলে না। তাহলে কি হবে, তাহলে কোনোটি নয়, এটা কিন্তু এখানে কারেক্ট আনসার। অলরেডি হচ্ছে সুমাই আনসার করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছে আরিফুজ্জামান, আরিফ এবং তামান্না জেরিন বা আরও বাকি যারা আছে প্রত্যেকেই দ্রুত হচ্ছে ক্লাসে যুক্ত হয়ে যাও এবং ধুমসে আনসার করতে হবে। ঠিক আছে, আর যারা যারা হচ্ছে ক্লাসের পিডিএফ পেতে চাও, আজকের ক্লাসের পিডিএফটা কিন্তু অনেক বেশি স্পেশাল। ঠিক আছে, প্রত্যেকেই শেয়ার করে একটু ডান লিখে দাও ভাইয়াকে, তাহলে তুমি একদম ইজিলি পেয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে এখানে কি দুই পাশের পার্থক্য 0 টাকা হবে। দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এটাও অলমোস্ট সেম টাইপের প্রশ্ন, এবং আমি যেটাই সলভ করে দিব ইনশাল্লাহ এটা থেকে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তো পরের প্রশ্নটা দেখো, এখানে বলছে একটি দায় হিসাবের যে 177 টাকা, শুরুতেই বুঝতে হবে দায় এটা কি। দায় হিসাবের যে বলছে তার মানে দায় হিসাব, এটা হচ্ছে ক্রেডিট। দায় হিসাবের যে বলছে তার মানে এটা হচ্ছে কি একটা ক্রেডিট জের হবে, এটা হবে ক্রেডিট। ওকে, তা যা রেওয়া মিলে ডেবিট কলমে লেখা হয়েছে, তো দেখো এইবার কিন্তু ভুল করে ফেলছে। তার মানে আগের গতিতে আগের ধারাবাহিকতা তুমি যদি এটাও সেমভাবে আনসার করতে যাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন পড়ে দেন আনসার করতে হবে। দেখো পরীক্ষার হলে গিয়ে আমরা বেশিরভাগ সময় কেন ভুল করি জানো, কারণ হচ্ছে আমাদের আমরা যা পড়ে আসি ভাবি ডিরেক্টলি ওই প্রশ্নে কমন পাবো বা সেমভাবেই আনসার করব, এটা আমরা ভেবে থাকি। সো এটা যদি তুমি ভাবো তাহলে তুমি ভুল করছো, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট হলেও চেঞ্জ আসতে পারে। আর মনে রাখবা, যেই প্রশ্নটা সবচেয়ে বেশি সহজ ওই কোশ্চেনটা ঝামেলা আছে, ওই প্রশ্নটা তুমি ভুল করবা। ঠিক আছে, যে কোশ্চেনটা সবচেয়ে বেশি সহজ ওই প্রশ্নটা তোমার ভুল করার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তাহলে 177 টাকা যা রেওয়া মিলে ডেবিট কলমে লেখা হয়েছে, অন্যান্য সকল কিছু ঠিক থাকলে সঠিক কলমের বসানো হলে রেওয়া মিলে দুই কলমের পার্থক্য কত টাকা। তার মানে এমন বোঝাচ্ছে যে 177 টাকা রেওয়া মিলে ডেবিট কলমে লিখছে, ক্রেডিট যে ডেবিট কলমে লিখছে, তার মানে ভুল করছে আর সব কিছু ঠিকঠাক, তাহলে দুই পাশের পার্থক্য কত টাকা হবে এই জিনিসটাই ক্যালকুলেশন করতে বলছে। তো দেখো যেহেতু ডেবিট যে লিখছে ক্রেডিট পাশে, তার মানে ভুল করছে। আমার কাজ কি, প্রথমে ভুলটা সংশোধন করা, তার মানে আমি ভুলটা সংশোধন করলাম। যেহেতু হচ্ছে টাকার অ্যামাউন্টটা ভুল করে না, তাহলে এটাই ভুল করছে, মানে এই অ্যামাউন্টটা লিখলাম, ভুলটা সংশোধন করলাম। এবার এই দায় হিসাবে যে যেটা লেখার কথা ছিল ক্রেডিট, ওটা তো লিখেই নাই, এটা এবার লিখে দিব। তাহলে কত হয় দেখো, 7 7 14 4 8 থাকে 1 7 7 14 15,
তার মানে এই যে 354 টাকা, কত টাকা হয় 354 টাকা। তাহলে পার্থক্য কত টাকা হবে 354 টাকা। এখন আগেরটাই কোনো পার্থক্য হয় নাই, এবার এটা ভেবে যদি তুমি ভাবো যে আগেরটাই কোনো পার্থক্য হয় না, তার মানে এবারও কোনো পার্থক্য হয় নাই, তাহলে কিন্তু মাস্ট ভুল করবা। সেটা কখনোই করা যাবে না, এই টাইপের ভুল কখনোই করা যাবে না, ঠিক আছে? ওকে, সো একটু বইলো, হ্যাঁ বুঝতে পারছি কি না একটু বলি, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কমেন্টগুলো একটু লেট করে আসতেছে, তো আমি সবার প্রবলেম হইলে ওটা দেখবো, সমস্যা নাই। পরবর্তী কোশ্চেনটা আমরা পড়বো এবার। এখানে বলছে একটি আয় হিসাবের জের, এবার আয় বলছে, আয় কি বলো তো, ডেবিট না ক্রেডিট? অবশ্যই ক্রেডিট। জের 200 টাকা, যা র্যাও মিলের ডেবিট কলমে 2বার লেখা হয়েছে, তার মানে একটা আয় হিসাবের যে ক্রেডিট, এখন ক্রেডিটে তো লেখেই নাই, বরঞ্চ ভুল করে ডেবিট পাশে 2বার লিখে ফেলছে। কি করছে 2বার, তার মানে ভুল তো করছেই, ডেবিট পাশে লিখছে, তার মানে এখানে একটা ভুল তো হয়েছেই, হ্যাঁ, আবার 2বার করছে। এখন একবার ভুল না করে 2বার ভুল করে ফেলছে, তার মানে সে তো একটা ভুল করছেই, ক্রেডিটেরটা ডেবিটে লিখছে, আবার কি করছে 2বার ভুল করছে, তার মানে ভুল করছে কতবার 2বার। এখন মনে রাখবা এই প্রশ্নগুলো তুমি খুব কম সময়ে কনফিডেন্স নিয়ে সলভ করতে পারবা। এটার জন্য কি করতে হবে, এটার জন্য জাস্ট একটা নিয়ম জানতে হবে। যত পার্থক্যের ম্যাথ আছে, যত ভুলের ম্যাথ আছে, এগুলো তুমি জাস্ট কি করবা, 2টা কাজ করবা। এইগুলোতে কয়টা কাজ করবা, 2টা কাজ করবা, 2টা কাজ করবা, জাস্ট কি 2টা কাজ। তার মানে যতবার ভুল করবে তুমি ততবার রাইট করবা। কয়বার ভুল করছে, 2বার ভুল করছে, তার মানে তোমার কাজ কি, 2বার যেহেতু ভুল করছে, তার মানে তোমার কাজ হচ্ছে 2বার রাইট করা। 2বার ভুল করছে, তার মানে তুমি 2বার রাইট করবা। তাহলে এই যে 200 টাকা ভুল করছে, আমি লিখলাম 200 টাকা রাইট করলাম, আবার 200 টাকা একবার ভুল করছে, তার মানে 2বার ভুল করছে, 2বার রাইট করলাম। এখন এই যে আয় হিসাবের যে ক্রেডিট ছিল, এটা যে ক্রেডিট পাশে লেখার কথা ছিল, ক্রেডিট পাশে তো লেখেই নাই, বরঞ্চ ভুল করে অন্য পাশে লিখছে, ঠিক আছে? তার মানে ভাইয়া পুরা এবার কি করতে হবে, এবার এই সঠিক জেটটা লিখে দিতে হবে। তাহলে পার্থক্য কত হইল, পার্থক্য হইল 600 টাকা। তাহলে পার্থক্য কত টাকা হইল, পার্থক্য হলো 600 টাকা। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলোই তোমার খুঁজে বের করতে হবে এবং দেখতে হবে যে আসলে কোথায় ভুল করছে, কি করছে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখতে হবে। অলরেডি অনেকে আনসার করছো, 3 হচ্ছে সি নাম্বার, আগেরটা। আমার কমেন্টগুলো একটু লেট করে আসতেছে, সরি ফর দ্যাট, দেখতে পারতেছি না। তোমরা হচ্ছে দ্রুতই সবাই আনসার করো, চেষ্টা করো, ইনশাল্লাহ আমি দেখবো সবার কমেন্টগুলো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো কোনো কথাই নাই, সেটা সলভ করে দেবো সরাসরি। ওকে ওকে ওকে, এখন ঠিকঠাক, এখন আসতেছে, কমেন্ট করো দ্রুত। তো এটা ক্লিয়ার কিনা, এটা তোমাদের জন্য কুইজ ছিল, বিকজ আগের 2টা হচ্ছে আমরা নিজেরা সলভ করলাম, আমি আলোচনা করে ব্যাখ্যা বিশ্লেষণ সব করে দিলাম। সো তোমার কনসেপ্ট ক্লিয়ার, তুমি নিয়ম বুঝে গেছো, তুমি চালাকিটা ধরে ফেলছো, কোথায় আমাকে আটকাতে পারে, কোন জায়গায় সবাই ভুল করে, তো এখন কিন্তু তুমি নিজে সলভ করতে পারবা। এই জন্যই জাস্ট কুইজটা দেওয়া, এই জন্যই কি, এই জন্যই জাস্ট কুইজটা দেওয়া, ঠিক আছে? ওকে, আমরা এবার পরবর্তীতে আরেকটা প্রশ্ন সলভ করব। কোনটির উপর অবচয় ধরা যায় না? আমরা জানি অবচয় নর্মালি ধরা হয় স্থায়ী সম্পদের উপর। কার উপরে? অবচয় নর্মালি ধরা হয় স্থায়ী সম্পদের উপর। কার উপরে? অবচয় নর্মালি ধরা হয় স্থায়ী সম্পদের উপর। অবচয় নর্মালি কার উপর ধরা হয়? স্থায়ী সম্পদের উপর আমরা মূলত অবচয় ধার্য করি। এটা মনে রাখবা যে স্থায়ী সম্পদের উপর, এগুলো ডিরেক্টলি কমন পাবে তুমি ডিসিউতে, দেখবা। যেমন স্থায়ী সম্পদের উপর আমরা অবচয় ধার্য করে থাকি, ঠিক আছে? স্থায়ী সম্পদের উপর আমরা অবচয় ধার্য করি। আর একটু বলে দিচ্ছি, যেহেতু এই কনসেপ্টটা চলে আসছে, তা আমরা অস্পর্শনীয় সম্পদের উপর যেটা ধার্য করি তার নাম হচ্ছে অবলোপন। এবং যে প্রাকৃতিক সম্পদ আছে আমাদের, বিশেষ করে কী কী আছে প্রাকৃতিক সম্পদ, যেমন মনে করো গ্যাস, কয়লা, এইগুলা, তেল, এইগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তার মানে প্রাকৃতিক সম্পদের উপর যেটা ধার্য করব তার, সেটাকে আমরা বলবো অবক্ষয়। তাহলে এই যে অবচয়, অবচয়, অবক্ষয়, অবচয়, অবক্ষয় বা শূন্যীকরণ বা অবলোপন, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে? এবং এইগুলো মনে রাখবা, স্থায়ী সম্পদের উপর ধার্য করা হয় অবচয়, অস্পর্শনীয় সম্পদের উপর ধার্য করা হয় অবলোপন, এবং প্রাকৃতিক সম্পদের উপর ধার্য করা হয় অবক্ষয় বা শূন্যীকরণ। তবে আমরা জানি যে স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়, কিন্তু ভূমি এই সম্পদটা, মানে অবচয় হওয়া সত্ত্বেও, স্থায়ী সম্পদ হওয়া সত্ত্বেও ভূমির উপর কিন্তু কোনো অবচয় ধার্য করা হয় না, বা ভূমির উপর তুমি কোনো অবচয় ধার্য করতে
পারবে না। তাহলে এই ভূমি স্থায়ী সম্পদ হওয়া সত্ত্বেও এটার উপর কি অবচয় ধার্য করা যায় না বা অবচয় ধার্য করা হয় না? কেন হয় না? কারণ ভূমির মেয়াদকাল বা আয়ুষ্কাল অসীম, সীমাহীন, যেটার কোনো শেষ নাই। তাহলে ভূমির মেয়াদকাল বা আয়ুষ্কাল হচ্ছে অসীম বা সীমাহীন, যেটার কোনো শেষ নাই, এই জন্য এটার উপর অবচয় ধার্য করা হয় না। কিন্তু মনে রাখবা, একই টার্ম যেখানে আমরা ভুল করি, ভূমির উপর অবচয় ধার্য করা হয় না, কিন্তু ভূমি উন্নয়নের উপর কিন্তু ঠিকই অবচয় ধার্য করা হয়ে থাকে। ঠিক আছে? কিন্তু ভূমি উন্নয়নের উপর কিন্তু ঠিকই অবচয় ধার্য করা হয়ে থাকে। ভূমির উপর অবচয় ধার্য করা হয় না, কিন্তু ভূমি উন্নয়নের উপর কিন্তু ঠিকই অবচয় ধার্য করা হয়ে থাকে। আমাদের সাথে মুক্তা সাহা যুক্ত হইছ, নমস্কার। ওকে, তাহলে কোনটির উপর অবচয় ধার্য করা যায় না? ভূমির উপরে। ক্লিয়ার? কিন্তু ভূমি উন্নয়নের উপর অবচয় ধার্য করা হয়, বিকজ ভূমি উন্নয়নের মেয়াদকাল বা আয়ুষ্কাল কি আছে। ঠিক আছে? আর ভূমির মেয়াদকাল বা আয়ুষ্কাল অসীম বা সীমাহীন, যেটার কোনো শেষ নাই। ওকে, সো পরবর্তী কোশ্চেনটা, একটি হিসাবের যে 200 টাকা যা রেও মিলে লেখা হয়েছে 20 টাকা। আমি জানি সবাই এটা ভুল করবা, আমি 100% শিওর। কারণ এর আগে আমরা যে নিয়মে শিখে আসছি, যেভাবে সলভ করে আসছি, আগে তাল মিলাও, এবার আমরা তাল মিলাবো না। সো সেম ধারাবাহিকতায় সলভ করবো আর ভুলটা হয়ে যাবে। তো দেখো, আগেরটার সাথে এটা কিন্তু কোনো মিল নাই। স্ট্রাকচারে কি এবার চেঞ্জ হয়ে গেছে, এবার কোশ্চেনের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কি করতে হবে? তাহলে দেখো, এখানে একটি হিসাবের যে 200 টাকা যা রেও মিলে লেখা হয়েছে 20 টাকা। এবার খুব ভালো করে কেয়ারফুলি লক্ষ্য করো, ভালো করে গভীর মনোযোগ দাও। এবার কি কোনো ভুল করছে? এবার কোনো ভুল করছে? এবার কিন্তু কোনো ভুল করে নাই। এবার কিন্তু কোনো ভুল করে নাই। এবার কি কোনো ভুল করছে? এবার কিন্তু কোনো ভুল করে নাই, কিন্তু টাকার অ্যামাউন্ট লিখতে ভুল করছে, লিখার ভুল বা লেখার ভুল। যেহেতু হচ্ছে কোনো ভুল করে নাই, দ্যাটস আমরা বলতে পারি যে এবার কিন্তু আর আগের মতো আমাদের ভুলটা সংশোধন করা লাগবে না। এবার জাস্ট লিখতে ভুল করছে। এক পাশেই লেখার কথা ছিল 200 টাকা, কিন্তু ভুলে লিখছে 20 টাকা। তাহলে পার্থক্য কত টাকা? 180 টাকা। তাহলে পার্থক্য কত টাকা হবে? পার্থক্য হবে 180 টাকা। এবার কিন্তু ভুল পাশে লেখে নাই। মনে রাখবা, যদি ভুল পাশে না লিখে একই পাশে ভুল করে, তাহলে জাস্ট ডিফারেন্সটা বের করবা। আর ভুল পাশে যখন লিখবে, তখন অ্যামাউন্টটা কি হয়ে যাবে? তখন অ্যামাউন্টটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে? তখন অ্যামাউন্টটা কি হবে? তখন অ্যামাউন্টটা ডাবল হয়ে যাবে। এই বুঝতে পারছি? তো দেখো, আমরা এই যে গতি, এই যে ধারাবাহিকতা, সেম ধারাবাহিকতা সবসময় আনসার করতে যাই, আর আমাদের কিন্তু ভুল হয়ে যায়। সো এইগুলা আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের এই ভুলগুলা না হয় আর। এটা লেখার ভুল হয়েছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? ওকে, সো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, ব্যক্তিগত প্রয়োজনে মালিক কারবার থেকে পণ্য নিলে ক্রেডিট হবে কোনটা? ব্যক্তিগত প্রয়োজনে মালিক কারবার হতে পণ্য নিলে ক্রেডিট হবে কোনটা, এটা বের করতে হবে। তার মানে ব্যক্তিগত প্রয়োজনে আমি যাই নিব সেটা আমার জন্য উত্তোলন। ঠিক আছে? ব্যক্তিগত প্রয়োজনে মালিক কারবার থেকে পণ্য নিলে সেটা ক্রেডিট হবে কি? মানে ব্যক্তিগত প্রয়োজনে আমি যা নিব বিজনেস থেকে, সেটা আমার জন্য হয়ে যাবে উত্তোলন। ঠিক আছে? তাহলে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য নিছি, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। এটা উত্তোলন, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে নিয়েছি, তার মানে উত্তোলন হিসাব ডেবিট। এবং এখানে যেহেতু পণ্য নিয়েছি, তাহলে কি হবে? ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু পণ্য নিয়েছি আমরা, তাহলে ক্রয় হিসাব কি হবে? পণ্য নিয়েছি, তার মানে ক্রয় হিসাব হবে ক্রেডিট। যেহেতু পণ্য নেওয়া হয়েছে, তার মানে কি? ক্রয় হিসাব ক্রেডিট। গট ইট? যেহেতু পণ্য চলে গেছে, তার মানে প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেছে, আর পণ্য চলে গেলে ক্রেডিট হয়। ক্লিয়ার? যেহেতু পণ্য চলে গেছে, আর পণ্য চলে গেলে কি হয়? পণ্য চলে গেলে হয় ক্রেডিট। এই যে আরিফ সবার আগে আনসার করছে, মাশাল্লাহ, গ্রেট। যে আহসান হাবিব আনসার করছে, আমাদের সুমাইয়া আনসার করছে, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখো, এই যে তোমরা যে চেষ্টা করতেছো এবং আনসার করতেছো, এই জিনিসটাই তোমাদেরকে অনেক এগিয়ে রাখবে। ঠিক আছে? যেমন ধরো, তুমি চেষ্টা করতেছো, চেষ্টা করার পর
হ্যাঁ, চেষ্টা করতেছো, এখন চেষ্টা করার পরও যদি ভুল হয় তাহলে তো আমি আসি। আর তুমি ক্লাসে কেন আসছো? ক্লাসে কেন আসছো? ক্লাসে আসছো শেখার জন্য। তো তুমি যদি না চেষ্টা করো, একটু মনোযোগ না দাও, তাহলে কি শিখতে পারবা? আর ভুল হোক, ভুল হলে তো সমস্যা নাই, আমার পরীক্ষার হলে ভুল না হলেই হয়। এখানে যতবার ভুল করো প্রবলেম নাই, কোনো প্যারা নাই, টেনশন নাই, কারণ আমি সংশোধন করে দিব। ঠিক আছে? তাহলে এই যে ব্যক্তিগত প্রয়োজনে মালিক কারবার থেকে পণ্য নিচে ক্রেডিট কী হবে? ক্রেডিট হবে ক্রয় হিসাব। তার মানে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব কী হবে? উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব হবে ক্রেডিট। ঠিক আছে? উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব কী হবে? উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব হয়ে যাবে তখন ক্রেডিট। তো দেখো, তোমাদের জন্য সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যাদের স্বপ্ন পাবলিক জ্ঞান হওয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ব, জগন্নাথে পড়ব, হ্যাঁ, তারপর রাজশাহী, চট্টগ্রাম, বিওপি। সো তোমাদের জন্য কিন্তু সেকেন্ড টাইমের সুযোগ আছে। সো যারা এখনও পাবলিক জ্ঞান হতে পারেনি, অনেক টেনশনে আছে, হ্যাঁ, যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো বাট সুযোগ হয় নাই, সো তাদের জন্য কিন্তু এই অপরচুনিটিটা যদি নিতে চাও, গ্রাফ করতে চাও, তাহলে অবশ্যই এখন থেকে গাইডলাইনের মধ্যে থাকতে হবে, পড়াশোনা করতে হবে। এটা করতে পারলে ইনশাল্লাহ তোমার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব, এবং তুমি ইজিলি সেই স্বপ্নটা পূরণ করে নিজের মুখে যেমন হাসি ফুটবে, তোমার যে এতদিনের কষ্টের পরিশ্রম, এটা সার্থক হবে। তোমার বাবা মা যারা স্বপ্ন দেখে, তাদের স্বপ্নটাও কিন্তু তুমি পূরণ করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এই কোর্সে আমরা তোমাদের জন্য দেখো, বাংলায় 30টি ক্লাস, ইংরেজিতে 35টি ক্লাস, হিসাব বিজ্ঞানে 25টি ক্লাস, ম্যানেজমেন্টে 20টি, মার্কেটিংয়ে 15টি, ফাইন্যান্সে 15টি, পাইকিতে, মানে এখানে এডুকেশনে আমরা তোমাদেরকে যে পরিমাণ ক্লাস লাগে তার চাইতে অনেক বেশি দেই অলওয়েজ। আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্ট আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তাদের কাছে থেকে পরামর্শ নিতে পারো। তাহলে দেখবে যে তারা বলবে যে ভাই, এডুকেশনের সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে তাদের যে পরিমাণ ক্লাস দেওয়ার কথা তার চাইতেও বেশি দেয়, মানে এক্সপেকটেশনের চাইতে। আমাদের টিচার প্যানেল বাংলাদেশের মানে যত প্ল্যাটফর্ম আছে ওয়ান অফ দ্য বেস্ট, এটা তোমার মানতেই হবে। কারণ এখানে হচ্ছে যারাই ক্লাস নেন অনেক অভিজ্ঞতা আছে তাদের, পাশাপাশি অনেকদিন যেহেতু পড়াচ্ছে, তারা কিন্তু জানে যে কীভাবে পড়তে হবে, কীভাবে প্রিপারেশন নিলে তুমি ভালো করতে পারবা। প্রপার একটা গাইডলাইনের মধ্যে রেখে বেস্ট দেশ সেরা সার্ভিস ইনশাল্লাহ দিবে। সো এখন ডিসকাউন্টে ভর্তি চলছে, আমাদের 23 তারিখে ওরিয়েন্টেশন হবে সম্ভব ডেট, দ্রুত ভর্তি হয়ে যাও, এবং শুরু থেকে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তুমি কিন্তু অন্যের চাইতে অনেক বেশি এগিয়ে থাকতে পারবে। সো আমরা এই কোশ্চেনটা একটু পরে সলভ করবো, বিকজ এটা এখন সলভ করতে গেলে মাথা নষ্ট হবে, এটা একটু পরে সলভ করে দিব। আগে এই ধারাবাহিকতা আরও কিছু কোশ্চেন সলভ করে আসি। ওকে, সো পরের প্রশ্নটা দেখো, ক খ দুইজন অংশীদার তারা সমান অনুপাতে মুনাফা বন্টন করে, আর গকে ভবিষ্যতে মুনাফার 5/1 অংশ, হ্যাঁ, অংশীদারিতে কারবারে যোগদান করে। ক খ গয়ের নতুন মুনাফার অনুপাত কত? সো নতুন মুনাফার অনুপাত এটা আমরা 1 সেকেন্ডে সলভ করতে পারবো। জাস্ট একটা নিয়ম দেখাই দিব, তুমি 1 সেকেন্ডে সলভ করতে পারবা। এবং এর বাইরেও যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে, এই প্রশ্নগুলো কিন্তু সলভ করা পসিবল। আমাদের নতুন রুটিন হচ্ছে পাবলিশ করা হবে আপাতত, এটার ক্লাসগুলোই করো, হ্যাঁ, নতুন রুটিন দেওয়া হবে। তো দেখো, এটা অনেক সময় আমাদের সময় বেশি লাগে, কিন্তু আমি খুব কম সময় সলভ করাবো। সো জাস্ট মনোযোগ দাও। সেটা হচ্ছে এখানে দেখো 5/1 অংশ, এটা মনে করো নতুন মুনাফার অনুপাত। তো 5/, টোটাল 5 এটার 1 অংশ পাবে সি, তাহলে বাকি যে 4 অংশ আছে, 4 অংশ কে পাবে? এই 4 অংশ যারা পুরাতন মানে অংশীদার আছে, যারা পুরাতন অংশীদার আছে তারা পাবে বাকিটুকু। তাহলে দেখো, পুরাতন যেই অংশীদার ক এবং খ, তারা কি সমান অনুপাতে মুনাফা বন্টন করে, মুনাফা বন্টন করে। এখন এই 4 তাহলে একজন পাবে 2, আরেকজন পাবে 2, আরেকজন কত 1। সিম্পল না? এটা তো খুবই সহজ কিনা? মানে এটা তো অনেক সহজ ছিল। তো এর চাইতেও মানে এর বাইরেও যে ম্যাথগুলো আছে ওইগুলো তোমরা সলভ করতে পারবা। ওই প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবে, জাস্ট এটার জন্য নিয়মটা জানা লাগবে। নিয়মটা হচ্ছে এই যে নতুন অনুপাতটা থাকবে, হ্যাঁ, নতুন ওই যে গকে যতটুকু অংশ দিয়া তারা অংশীদার বানাবে, এই নতুন অংশটুকু আমাদের কতটুকু পাবে গ, এটার হচ্ছে বিয়োগফলটা বের করতে হবে। বিয়োগফল বের করে যেই রেজাল্টটা আসবে, হ্যাঁ, ওইটাকে পুরাতন অনুপাতের সাথে গুণ করতে হবে। কার সাথে?
পুরাতন অনুপাতের সাথে গুণ করতে হবে, ঠিক আছে? আর পুরাতনটার যোগফলকে গুণ করতে হবে নতুনটার সাথে, দ্যাটস ইট, তাহলে নতুন অনুপাত পাবে। তো এখানে যেহেতু একটাই দেওয়া আছে, 5/1 পাবে কে? গ। আর বাকি 4 পাবে কে? খ, ক, খ, মানে পুরাতন অংশীদাররা। তো ওরা দুজন যেহেতু সমান অনুপাতে পাবে, তাহলে 4, এটাকে আমরা সমান ভাগে ভাগ করলে কত হয়? 2, 2, 4, ঠিক আছে? সমান ভাগে ভাগ করলে কত হবে? সমান ভাগে ভাগ করলে 2, 2, 4 হবে। দেখো বুঝতে পারছো কিনা? আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে আমি ফোন দিই। ওকে, তাহলে এই যে অনুপাতগুলো, নতুন মুনাফার অনুপাতগুলো, এগুলো আমরা কিন্তু সলভ করতে পারবো ইনশাল্লাহ অল্প সময়ে। এবং আরেকটা প্রশ্ন আসলে ওইটাও আমি তোমাদেরকে দেখাই দিব, তখন কিন্তু আরও বেশি কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এবার দেখো, একজন অংশীদার প্রত্যেক মাসের শেষে, কোথায়? শেষে। তা আমাদের মনে রাখতে হবে, যদি অংশীদারি ব্যবসা তোমরা যারা শিখছো, যে মাসের শুরুতে হলে 6.5 দ্বারা গুণ করতে হয়, মাঝামাঝি হলে 6 দ্বারা গুণ করতে হয়, শেষ হলে 5.5 দ্বারা গুণ করতে হয়, এই জিনিসগুলো আমরা জানি। তাহলে মাঝামাঝি, শুরুতে এবং শেষে, তার মানে প্রত্যেক মাসের শুরুতে হইলে আমরা কি করব? 6.5 দ্বারা গুণ করব, মাঝামাঝি হলে 6 দ্বারা গুণ করব, আর শেষে হইলে অবশ্যই, শেষ হলে কী করব? 5.5 দ্বারা গুণ করবে, এটা আমরা জানি। তো দেখো, প্রত্যেক মাসের শেষে সে 2,000 টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার 5%। কত? উত্তোলনের সুদের হার দেওয়া আছে 5%। উত্তোলনের সুদের হার 5% হলে উত্তোলনের সুদের পরিমাণ কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কত আছে? 2,000 টাকা। 2,000 টাকা 5%, কত পার্সেন্ট? 5% করলে কত আছে? 100 টাকা। কত আছে? 100 টাকা। এখন কখন করছে বলো তো? করছে হচ্ছে মাসের শেষে। তার মানে মাসের শেষে যদি করে তাহলে কত হবে? 5.5। যদি মাসের মাঝামাঝি করতো, মাঝামাঝি করলে কত হয়? মাঝামাঝি করলে হচ্ছে 6। আর যদি মাসের শেষে করতো তাহলে কত হবে? শেষে করলে হচ্ছে শেষে তো বলছি, শুরুতে করলে 6.5। এই তিনটা মনে রাখবা। তাহলে আমাদের 5.5 দ্বারা গুণ করতে হবে। দেখো, 5 0 0 0 5, 1 ঘর পর দশমিক 1 ঘর কেটে দিলাম, 0 0 5, তাহলে কত হয়? 550। আমরা পেয়ে গেলাম 550 টাকা। এখন এটা যদি বলতো শেষে না বলে শুরুতে, তাহলে কত হতো? শুরুতে যদি বলতো তাহলে কি করতাম? শুরুতে বললে 100, না? এই যে 100, এটাকে গুণ করতে হবে 6.5 দ্বারা, করলে 650। 6.5 দ্বারা গুণ করলে সেমভাবেই তুমি গুণ করবা, সেমভাবে গুণ করে তুমি রেজাল্টটা বের করতে পারবা। তাহলে কত হয়? 650 টাকা। কত হয়েছে? 650। ইকরা আনসার করছো, ওকে গ্রেট। 8 ক নাম্বার, 550। সুমাইয়া বিনতে কামাল, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছে আনসার করো। ওকে, তাহলে আমরা শেষেরটা বের করলাম। মাসের শেষ হচ্ছে 5.5 দ্বারা গুণ করতে হবে 550। মাঝামাঝি যদি বলতো তাহলে 600 হইতো, এবং শুরুতে যদি বলে তাহলে 6.5 দ্বারা গুণ করতে হবে। এতটুকুই ক্লিয়ার, এতটুকুই ছিল। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখো, একজন অংশীদার প্রত্যেক মাসের শুরুতে, তাহলে আগেরটা পারলে এটা কিন্তু তুমি ইজিলি পারবা। আগের প্রশ্নটা আনসার পারলে এটা কিন্তু তোমার একদম সহজেই কার্ড আনসার বের করতে তুমি পারবে, এটা কিন্তু আর প্রবলেম হবে না। এটা তুমি 100% কনফিডেন্স নিয়ে সলভ করতে পারবা। অনুভূতি ক্যানভাসে আমি, ওরে বাবা, তো চমৎকার নাম। হ্যাঁ,
ফেসবুকে আসলে দেখবা যে কী নাম রে ভাই, ঠিক আছে। সো এটা নিয়ে কথা না বলে এখন অন্য সময় বলবো। তো দেখো এটা সেম স্ট্রাকচারে, তাহলে কি বলছে 1,000 টাকা প্রত্যেক মাসের শুরুতে 1,000 টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার 10%। এবার সুদের হারটা চেঞ্জ হয়েছে, আগে ছিল শেষে, এবার প্রথমে। তাহলে এই প্রশ্নটাকে আর আমার আনসার করতে হবে? বলো, এই প্রশ্নটাকে আমার আনসার করতে হবে? আমি মনে করি না। তোমরা নিজেরাই কি এটা আনসার করতে পারবে? সবাই পারবে এটা। তাহলে তোমরা নিজেরাই সবাই আনসার করতে পারবে, প্রত্যেকেই পারবে। আমার এতটুকু বিশ্বাস আছে যে তোমরা প্রত্যেকে এটা আনসার করতে পারবা। তো দেখো এবার মাসের শুরুতে 1,000 টাকা করে উত্তোলন করতেছেন এবং 10%। তো 10% করলে একটা শূন্য বাদ যাবে, কত হয়? 100 টাকা। কখন করতেছেন? মাসের শুরুতে করতেছেন। মাসের শুরুতে যদি করে তাহলে 6.5 দ্বারা গুণ করতে হবে। তো করলে 0.05, 1 পর দশমিক কেটে দিলাম, তাহলে 0.06 কত হয়? 650। এই যে দেখো 650। তার মানে আমরা পেয়ে গেলাম মাসের শুরুতে উত্তোলন করলে 650 টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হয়েছে, স্ট্রাকচারও চেঞ্জ হয়েছে, পার্সেন্টেজও চেঞ্জ হয়েছে। তারপরে কিন্তু আমরা কারেন্ট অ্যান্সার বের করে ফেলছি। ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ভাইয়া পুরো প্রত্যেকে ক্লিয়ার? এই বলো। ওকে, সো নেক্সট কোশ্চেন। এটাও সেম স্ট্রাকচারে, ওই দুইটা প্রশ্ন আমরা একসাথে শিখবো। ওকে, সো এই দুইটা কোশ্চেন আমরা একসাথে শিখবো, দুইটা সেম স্ট্রাকচারের, সেম নিয়মের। পরে দেখো 2/10 নিট 30 শর্তে 13ই জুন 750 টাকার পণ্য ধারে বিক্রি করা হলো। 16ই জুন 50 টাকার পণ্য কী করছে? ফেরত আসলো, যা নথিভুক্ত করা হয়েছে। জুনের 23 তারিখে কত টাকা পরিশোধ করতে হবে? এখন এটা বাট্টার ম্যাথ। বাট্টার ম্যাথকে আমরা পারবো 6.5 দ্বারা গুণ করতে হবে। ইয়েস সুমায়া, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ক্লিয়ার স্যার, মাশাল্লাহ। ইকরাও বলছো, ইকরা সেরা, ইয়েস। ওকে, সো 2/10, এই 2/10 দ্বারা কী বোঝাচ্ছে? এই 2/10 দ্বারা বোঝাচ্ছে যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে সে কী করবে? 2% বাট্টা পাবে। 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাবে। তার মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে সে কী করবে? 2% ভাট্টা পাবে। ওকে, এবং এই নিট 30 ধারা কী বোঝায়? নিট 30 ধারা বোঝায় যে 30 দিনের মধ্যে তোমার অবশ্যই পরিশোধ করতে হবে। তার মানে এটা কখন প্রযোজ্য? যখন তোমার একজন ফ্রেন্ড তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, বাট সে কোনোভাবেই টাকা দিচ্ছে না, তুমি এত চাইতেছো দিচ্ছে না, চাইতে চাইতে এখন অতিষ্ঠ হয়ে গেছো, লজ্জা লাগে চাইতে, তারপর দিচ্ছে না, তখন তুমি ভাবলা যে সে টাকা দিবে না, তার কাছ থেকে হয়তো টাকা উঠানো যাবে না, হ্যাঁ, আমার অন্য কোনো ওয়ে অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে তাকে কিছু অফার দিতে পারি, আমরা কিছু অফার দিতে পারি, এবং সেই অফার দিলে অবশ্যই সে কী করবে? টাকাটা দিয়ে দিবে। তো বললাম যে 10 দিনের মধ্যে পরিশোধ করে তুই 2% বাট্টা পাবে, কিন্তু 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। সে কী করছে? 13 তারিখে আমাদের পণ্য ধারে বিক্রি করছি আমি, 23 তারিখে টাকা দিয়ে দিছে। তাহলে এখানে কিন্তু 10 দিনের মধ্যে সে টাকা পরিশোধ করছে, দ্যাটস ওয়াই আমাদের 2% এখানে বাট্টা হয়ে যাবে। এই ম্যাথটা ওয়ার্কশপে করাইছিলেন, তাহলে তো তুমি পারবাই। এবং এই স্ট্রাকচারে কোশ্চেন থাকবেই, এই স্ট্রাকচারে প্রশ্ন থাকবে, এইচএসসি তো থাকবে, অ্যাডমিশনও থাকবে, বাট্টা থেকে একটা কোশ্চেন থাকবে সুমায়া, ঠিক আছে। তো দেখো এখানে 750 টাকা এবং পণ্য ফেরতও আসছে 50 টাকার, তাহলে 700 টাকা থাকে। এটার উপরে সে 2% বাট্টা পাবে। 2% বাট্টা হলে কত হয়? 14 টাকা। তার মানে বাট্টার পরিমাণ হচ্ছে এখানে 14 টাকা। বাট্টা কত বলো তো? বাট্টার পরিমাণ হচ্ছে এখানে 14 টাকা। হ্যাঁ, তো সে কত টাকা পাবে এখন? 700 টাকার জায়গায় 14 টাকা বাট্টা বাদ দিয়ে দিলে আমার 686 টাকা থাকে। কত থাকে? 686। দেখো বুঝতে পারছো কিনা? 686 টাকা, 686 টাকা।
ওকে, দেন আমরা আরেকটা কোশ্চেন দেখব। অনিক, অনু, কাব্য মুনাফা বন্টন অনুপাত 3:1, সরি 3:1, মুনাফার পরিমাণ 12,000 টাকা। ওকে, দেন বলছে অনিক অনুকে ন্যূনতম 3,000 টাকা মুনাফা প্রদানের আশ্বাস দিয়েছিল। অনুর মুনাফার পরিমাণ কত? এখন আমরা একটু দেখি যে আশ্বাসটা দিয়েছে আশ্বাস অনুসারে সে টাকা পাইছে কিনা, এটা আমরা একটু দেখব। তার মানে ভাইয়া এখানে সে রেশিওটা হচ্ছে 3:1, তাহলে কত হলো? 3 2 1, 3 2 1, 3 আর 2 5, 5 আর 1 কত? 6, টোটাল কত? 6। টাকার পরিমাণ 12। এই 12,000কে আমরা 6 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত হয়? 2,000। ভাগ করলে কত হয়েছে? 2,000। এখন অনিক অনুকে ন্যূনতম 3,000 টাকা মুনাফা প্রদানের আশ্বাস দিয়েছিল। এখন 3,000 টাকা কি পাইছে? পায় নাই, পাইছে 2,000। যেহেতু 2,000 পাইছে আর 1,000 টাকা কম পাইছে, তার মানে 1,000 টাকা কি দেওয়া লাগবে না? 1,000 টাকা যেহেতু কম পাইছে, তার মানে 1,000 টাকা তাকে দেওয়া লাগবে। অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তবে কোনো টেনশন নাই। হ্যাঁ, তবে কোনো টেনশন নাই, তোমরা ইনশাল্লাহ আমার ক্লাসগুলো করলে এবং নিজেরা যদি প্র্যাকটিস করো, চেষ্টা করো, তাহলে ক্যালকুলেটর লাগবে না। ক্যালকুলেটর ছাড়া তুমি নিজেই বস হয়ে যাবে। ওকে, সো ক্যালকুলেটর ছাড়া কীভাবে শর্টকাট ট্রিক্সের টেকনিকে তোমার হচ্ছে যে কোনো সংখ্যা ইজিলি ক্যালকুলেশন করা যায়, এই বিষয়গুলো আমি দেখাবো। সমস্যা নাই, আমি 2টা বা 3টা ভিডিও দিলে একদম এগুলো তো বস হয়ে যাবে। ওকে, ইনশাল্লাহ ক্যালকুলেশন তুমি বস হয়ে যাবে, মানে ক্যালকুলেটর ছাড়া নিজে সলভ করতে পারবা। সো কে কে অ্যান্সার করলো? আমরা 12 নম্বর প্রশ্ন সলভ করতেছি। 12তে হচ্ছে বি নাম্বার আনসার করছো মায়াবী রাজকন্যা, অনেক আগে আনসার করছো। ইকরা 12 ক, আমাদের আরিফুজ্জামান আরিফ আনসার করছো খ নাম্বার। তো দেখি যে কাদেরটা হয়, খ না কি গ। এখন বলছে মুনাফা প্রদানের আশ্বাস দিয়েছিল, অনুর মুনাফার পরিমাণ কত? এই যে অনুকে ন্যূনতম 3,000 টাকা মুনাফা প্রদানের আশ্বাস দিয়েছিল, তাহলে অনুর মুনাফার পরিমাণ কত? অনুর মুনাফার পরিমাণ কত? তো দেখো এখানে হয়তো নামটা ভুল হয়েছে না, তো আমরা একটু বের করি। দেখো সবারটা 3 দুগুণে 6, এই 6,000 টাকা কে পাবে? 6,000 টাকা পাবে অনিক। আর 2 দুগুণে 4, 4,000 টাকা কে পাবে? 4,000 টাকা পাবে হচ্ছে অনিক, অনু না, তাহলে 4,000 টাকা পাবে অনু, এটা পাবে অনিক, আমি নামটাও লিখে দিচ্ছি অনিক, এটা পাবে অনু। আর কাব্য পাবে কত? কাব্য পাবে হচ্ছে 2। তাহলে আমরা যদি বের করি, এখানে অনুরটা চাইছে, অনুরটা কাটা চাইছে, অনুরটা, তাহলে অনু কত পাইতেছে? অনুরটা যেহেতু চাইছে, অনু পাইতেছে 4,000। তো অনুরটা তো বের করে ফেললাম 4,000 টাকা। যদি যে শর্ত দিয়েছে যে 3,000 টাকা পাবে কমপক্ষে, শর্তর চাইতে যদি কম পেত তাহলে টাকা দেওয়া লাগতো, যেহেতু বেশি পয়সা আর দেওয়া লাগবে না। ঠিক আছে, শর্ত তো পূরণ হয়েছে যে কমপক্ষে সে হচ্ছে 3,000 টাকা পাবে। এখন 3,000 টাকার জায়গায় আরও বেশি পেয়ে গেছে।
তার মানে ভাইয়া অনুর মুনাফার পরিমাণ কত হবে? অনুরটা 4,000 টাকা, এটা নিয়ে কোনো ঝামেলা নাই বা সন্দেহ নাই, এটা ক্লিয়ার। আর যদি বলতো যে অনু কত পাবে, অনুরটা আমরা লিখে ফেলবো এত টাকা পাবে। আর আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে তোমার কাব্য পাবে যে টাকাটা, এটা ওকে। সো অ্যামাউন্টগুলো লিখে ফেলবা। দেন আমরা একটা ম্যাথ সলভ করবো। এই ম্যাথটা খুবই কঠিন একটা ম্যাথ। সো এই স্ট্রাকচারে তোমাদের কোশ্চেন আসতে পারে। তো আমরা যদি হচ্ছে এই টাইপের ম্যাথগুলো সলভ করে আশা করি ইজিলি কোশ্চেন আনসার করতে পারবো, এবং দেখবো যে এই টাইপের একটা প্রশ্ন কমন থাকবে, উৎপাদন ব্যয় থেকে একটা কোশ্চেন থাকবে তোমাদের। তো এখানে একটি দ্রব্যের বিক্রয় মূল্য আছে 20,000 টাকা, মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70% এবং ক্রয় মূল্য হলো মুখ্য ব্যয়ের 70%, লাভের হার মোট ব্যয়ের 33.33%। তার মানে মুখ্য ব্যয় ডিপেন্ড করতেছে ক্রয় মূল্যের উপরে, আর ক্রয় মূল্য ডিপেন্ড করতেছে কার উপর? মোট ব্যয়ের উপরে। হ্যাঁ, তো এটা আমাদের অবশ্যই কী করতে হবে, প্রথমেই বের করতে হবে ক্রয় মূল্য। প্রথমে কী বের করতে হবে? ক্রয় মূল্য। ঠিক আছে, যেহেতু হচ্ছে বলছে মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%, তার মানে মুখ্য ব্যয়টা মোট ব্যয়ের 70%, ক্রয় মূল্য হলো মুখ্য ব্যয়ের 70%। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে? প্রথমে হচ্ছে এই যে এখান থেকে মোট ব্যয়ের 33.33%, এখান থেকে হচ্ছে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে 20,000 টাকা আছে। এবার দেখো লাভের হার মোট ব্যয় 33.33%, তো মোট ব্যয়ের উপর বলছে না, কার উপর বলছে? মোট ব্যয়। কিন্তু এখানে দেওয়া আছে কি? বিক্রয় মূল্য। তো আমরা জানি ব্যয়ের উপর 33.33% হলে ক্রয় মূল্যের উপর কত হয়? বিক্রয় মূল্যের উপর কত হয়? বিক্রয় মূল্যের উপর হচ্ছে কম হয় অলওয়েজ। আর মুনাফার হার শিখেছি, মনে আছে? তার মানে যদি ক্রয় মূল্যের উপর বা ব্যয়ের উপর 33.33% হয়, তাহলে তোমার বিক্রয় মূল্যের উপর কম হবে, কারণ মুনাফার হারটা বিক্রয় মূল্যের উপর অলওয়েজ কম থাকে, আর ক্রয় মূল্যের উপরে বা ব্যয়ের উপরে বেশি থাকে। ব্যয়ের উপরে কী থাকে? বেশি থাকে। দ্যাটস ওয়াই আমাদের মুনাফার হার হয়ে যাবে 25%। 25, তো দেখো 25 মানে 14 করে ফেলতে পারলাম, 4 5 20, 5,000 টাকা মুনাফা। এখন যারা পারো না তাদেরকেও দেখাই দেবো, এই যে মুনাফা আমরা পেয়ে গেলাম, মুনাফা 5,000 টাকা মুনাফা পাইলাম। এবার বিক্রয় মূল্য আছে 20,000, মুনাফা আছে 5,000। বিক্রয় মূল্য থেকে যদি মুনাফা বাদ দিই তাহলে এই যে 15,000 টাকা, 15,000 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। এখন বলছে মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70% এবং ক্রয় মূল্য হলো মুখ্য ব্যয়ের 70%। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এটা কি একটু এলোমেলো আছে কোশ্চেনটা? এখন আমরা যেহেতু ক্রয় মূল্য পেয়ে গেছি, আমরা যেহেতু মোট ব্যয়টা পেয়ে গেছি, যেমন বিক্রয় মূল্য থেকে আমরা হচ্ছে বাদ দিছি মুনাফা, তো ধরো এটা আমাদের মোট ব্যয়। মোট ব্যয় কত? 15,000 টাকা। তো মোট ব্যয় যেহেতু পেয়ে গেছি, এবার মোট ব্যয়টা তো বুঝতে পারছো, যেমন বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে মোট ব্যয় পাওয়া যায়। তো দেখো 15,000 টাকা, এই 15,000 টাকা হচ্ছে মুখ্য ব্যয় 70%, মোট ব্যয়ের 70% মুখ্য ব্যয়। তাহলে একটা শূন্য কেটে দাও, 15 দিয়ে গুণ করো, 5 7 35, 7 থাকে 1 3 7 10, 10,500, 10,500 এটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। এবার বলছে ক্রয় মূল্য হলো মুখ্য ব্যয়ের 70%, তো 10,500 এটার আবার 70% করলে কত হয়? এটার আবার 70% করো, একটা শূন্য কেটে দাও, $7,350, 7,350 এটা হচ্ছে তাহলে ক্রয় মূল্য। এটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। দেখো বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে তাহলে ক্রয় মূল্য। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, শুরুতেই বের করে ফেলতে হবে
শুরুতেই বের করতে হবে মোট ব্যয়, যেহেতু বলছে মুখ্য ব্যয় মোট ব্যয়ের এত পার্সেন্ট, তার মানে শুরুতেই যেভাবেই হোক আমার মোট ব্যয়টা বের করতে হবে। এখন মোট ব্যয় বের করতে পারলে, যেমন আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, তো বিক্রয় মূল্য থেকে নর্মালি আমি যদি মুনাফাটা বাদ দিয়ে দেই, হ্যাঁ বিক্রয় মূল্য থেকে যদি নর্মালি আমি মুনাফাটা বাদ দিই তাহলে তো আমি মোট ব্যয় পাবো। তো মোট ব্যয়ের 70%, তার মানে মোট ব্যয়ের 70% আমি করে ফেললাম। ধরো মোট ব্যয়ের আমি 70% বের করলাম, হয়ে গেল। এখান থেকে আবার এই যেই মুখ্য ব্যয়ের ক্রয় মূল্য উপর মুখ্য ব্যয়ের উপর ডিপেন্ড করতেছে, তার মানে আমার হচ্ছে মুখ্য ব্যয় যেটা বের হলো সেটার উপরে 70% হচ্ছে কি ক্রয় মূল্য। দ্যাটস ইট। এখন এখানে অনেক সময় ধরো এই টাইপের প্রশ্ন হতে পারে যে মানে তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এখানে 33.33, এখানে কেন 25 হলো, যেটা আমি এর আগে বের করছিলাম। তো এটা দেওয়া আছে মোট ব্যয়ের উপর 33.33, যেহেতু মোট ব্যয় নাই আছে বিক্রয় মূল্য, মুনাফাটা যদি ব্যয়ের উপর 33.33 হয়, ক্রয় মূল্যের উপর কত, সরি বিক্রয় মূল্যের উপর কত হবে 25%, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফাটা অলওয়েজ কম আর ক্রয় মূল্যের উপর বেশি। এখন যারা এটা পারি না, মোট ব্যয়ের উপর থাকলে কী প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, তো যোগ প্রক্রিয়া করে ফেলবা, যদিও এই অ্যামাউন্টটা একটু কষ্ট তোমাদের জন্য। তো উপরে 33.33, নিচে 133.33 করলে সেম অ্যামাউন্টেই মুনাফাটা আসবে, ঠিক আছে? যদি তুমি ক্যালকুলেশন করো সেম অ্যামাউন্টেরই মুনাফাটা আসবে তখন। ওকে, দেন আমরা দেখব যদি একটি নির্দিষ্ট সমন্বয়টি ডেবিট ক্রেডিট দিক দ্বারা দায় হিসাব বৃদ্ধি পায়, তবে এই ডেবিট দিক কি বৃদ্ধি পাবে। তো দেখো সমন্বয়ের যে অ্যান্টিগুলো আছে, নর্মালি সমন্বয়টি কী সমন্বয়টি হচ্ছে এরকম অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া, বকে ব্যয়। এখন দেখো যে কোন অ্যান্টিটা আমার দায় আছে, ক্রেডিট দিকে দায় আছে কোনটা, দায় হিসাব বৃদ্ধি পাইছে। যেমন ধরো বকেয়া খরচ, এটা একটা আমার দায়। তো বকেয়া খরচে কি হয়, আমার বকেয়া খরচ দায়, বকেয়া খরচ দায় বৃদ্ধি পাইছে, আর এখানে আমার হচ্ছে খরচ হিসাব ডেবিট হচ্ছে, তার মানে বকেয়া খরচ এটার সাথে আমার দায় আছে। আর আরেকটা দায় আছে অনুপার্জিত আয়। তো এখানে অনুপার্জিত আয় যদি আমরা সমন্বয় করি তখন আমার দায়টা হ্রাস পায়, বলছে দায় বৃদ্ধি পায়, তাহলে এটা বকেয়া খরচ হবে। তো বকেয়া খরচের যদি আমি সমন্বয় দাখিলা করি তো ব্যয় বৃদ্ধি পাবে ডেবিট দিক দ্বারা, ব্যয় বৃদ্ধি ডেবিট দিক দ্বারা। আর এখানে বকেয়া ব্যয় নামক দায়টা হ্রাস পাবে, বকেয়া ব্যয় নামক দায়টা তখন হ্রাস পাবে, এটা হ্রাস পাবে। তাহলে যদি কোনো সমন্বয়নটির ক্রেডিট দিক দ্বারা দায় হিসাব বৃদ্ধি পায়, ক্রেডিট দিক দ্বারা দায় হিসাব বৃদ্ধি পাইছে, তাহলে ডেবিট দিক দ্বারা অবশ্যই ব্যয় হিসাব বা খরচ হিসাব বাড়বে। সো এগুলোর জন্য কি করতে হবে, এগুলো হচ্ছে অ্যানালাইসিস, হ্যাঁ অ্যানালিটিক্যাল কোশ্চেন। তো এই প্রশ্নগুলো সলভ করতে হলে তোমার অবশ্যই প্রথমে একটু চিন্তা করতে হবে যে কোনটার সাথে দায় আছে, কোন কোন অ্যান্টির সাথে দায় সম্পর্কিত বা কোন কোন অ্যান্টির সাথে দায় রিলেটেড। প্রথমে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে, এটা আইডেন্টিফাই করে দেন দেখবা যে দায় কোনটা দ্বারা বৃদ্ধি পাচ্ছে। তো আমার দায় আছে দুইটা, একটা অনুপার্জিত আয়, একটা বকেয়া খরচ। আমাদের দায় আছে দুইটা, একটা বকেয়া খরচ, একটা অনুপার্জিত আয়। তো এই দুইটার মধ্যে কোনটায় আমার দায় বৃদ্ধি পাচ্ছে, বকেয়া অনুপার্জিত আয়তে আমার বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে দায়টা, আর এখানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে বকেয়া খরচের আমি সমান দাখিলা করলে আরেকটা পক্ষ কিন্তু তখন বের করতে পারবো। বকেয়া খরচটা বের করলে আমরা আরেকটা পক্ষ তখন বের করতে পারবো ইজিলি। তারপরে যদি একটি নির্দিষ্ট অ্যান্টি ডেবিট দিক দ্বারা সম্পদ বৃদ্ধি পায়, তবে ক্রেডিট দিক দ্বারা কোনটা বৃদ্ধি পাবে, এটা তোমরা নিজেরা পারবা, এতটুকু আমার বিশ্বাস আছে, এটা তোমরা নিজেরাই আনসার করতে পারবে ইনশাল্লাহ। এটা তোমরা নিজেরাই আনসার করতে পারবে। কিভাবে, এবার বলছে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ কী কী আছে, এই যে দেখো বকেয়া আয় এটা সম্পদ, বকেয়া একটা সম্পদ, আর অগ্রিম ব্যয় একটা সম্পদ, অগ্রিম ব্যয় অথবা খরচ এটাও একটা সম্পদ, অগ্রিম ব্যয় বা খরচ এটাও কি একটা সম্পদ। আর বকেয়া আয় এটা কি, এটা একটা সম্পদ, এটাও একটা সম্পদ। তাহলে দেখো এই অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে আমার ব্যয় বৃদ্ধি পায়, সমানে দাখিলা করলে অগ্রিম ব্যয় বা খরচের সমানে দাখিলা করলে আমার ব্যয় বৃদ্ধি পাবে আর সম্পদও বৃদ্ধি পাবে। অগ্রিম ব্যয় বা খরচে যদি সমানে দাখিলা করি তাহলে ব্যয় বৃদ্ধি পাবে আর অগ্রিম ব্যয় নামক সম্পদ হ্রাস পাবে। তাহলে এই অগ্রিম ব্যয়ের সমন্বয় দাখিলা করলে এখানে আমার কিন্তু সম্পদটা হ্রাস পাচ্ছে। তো এখানে বলছে সম্পদ বৃদ্ধি পাবে, যেহেতু বলছে সম্পদ বৃদ্ধি পাবে তাহলে এটা হবেই না, এটা ক্রস। এবার দেখো বকেয়ার সমন্বয় দাখিলা করলে আমার কি হয়,
আয় বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়। তার মানে এই বকেয়ার ক্ষেত্রে আমার কিন্তু সম্পদ বৃদ্ধি পাচ্ছে, বকেয়ার ক্ষেত্রে কিন্তু আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো সম্পদ কিন্তু ডেবিট দিক দ্বারা বৃদ্ধি পাচ্ছে, বকেয়ায়ের মানে প্রাপ্য হিসাব ডেবিট বা বকেয়ায় ডেবিট, আর সেবায় ক্রেডিট। তো দেখো ক্রেডিট দিক দ্বারা কি হচ্ছে, ক্রেডিট দিক দ্বারা আমার আয় বৃদ্ধি পাচ্ছে, ক্রেডিট দিক দিয়ে আয় বৃদ্ধি পাচ্ছে, আর প্রাপ্য হিসাব নামক এখানে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আয়ও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, সম্পদ বৃদ্ধি এবং আয়ও বৃদ্ধি পাচ্ছে। কি হামিদুর রহমান লেট করে ফেলছো? ব্যাপার না, এখন থেকে ক্লাস করো। তাহলে দেখো যদি একটি নির্দিষ্ট সমন্বয়নটি ডেবিট দিক দ্বারা সম্পদ বৃদ্ধি পায়, যে ডেবিট দিক দ্বারা সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে ক্রেডিট দিক দিয়ে কোনটা বৃদ্ধি পাবে? এটা ক্রেডিট দিক দিয়ে আয় বৃদ্ধি পাবে। গট ইট? বুঝতে পারছি? ক্লিয়ার ভাইয়া পুরা? 15 সময় আনসার করছো, বাকি যারা যারা আনসার করছে থ্যাংক ইউ ভেরি মাচ। আগে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটা কোশ্চেন। 2024 সালে রাইসান কোম্পানির সম্পত্তি 90,000 টাকা কমছে, সম্পদ কমছে, দায় 1 লাখ টাকা কী করছে? দায় 1 লাখ টাকা বাড়ছে, ফলশ্রুতিতে মালিকানা সত্ত্ব কত? এখন দেখো এ ইকুয়াল এল প্লাস ওই, এটা লিখবা। সম্পদ কী করছে? কমছে, সম্পদ 90,000 টাকা কমছে, তার মানে এই পাশে 90,000 টাকা মাইনাস ফিগারে, মানে এই পাশে মাইনাস ফিগারে রাখতে হবে। কত টাকা? 1 লাখ টাকা কি আমার বাড়ছে, দায় বৃদ্ধি পাইছে, এই 1 লাখ টাকা দায় যেহেতু বাড়ছে তার মানে প্লাস ফিগারে। তাহলে এই দুই পাশ সমান করতে হলে এখানে মাইনাস ফিগারে 90, এই পাশে মাইনাস ফিগারে 90 করতে হইলে 1,90,000 টাকা তোমার মাইনাস করতে হবে। করলে দেখো এখন এই পাশেও যা, এই পাশেও হচ্ছে মাইনাস ফিগারে 90, এই পাশেও মাইনাস 90, তো এটা সমান করবা জাস্ট, এইগুলোতে জাস্ট অ্যামাউন্টটা সমান করে দিবে, এতটুকুই। তো তোমরা যারা এইচএসসির ক্লাস করতেছো তো দেখো, মানে এইচএসসির স্টুডেন্ট আসো, সো তোমাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি সুযোগ। এই যে কোশ্চেনগুলো শিখতেছো এটার কারণে তুমি এইচএসসিতে ভালো করতে পারবা, এইচএসসিতে কঠিন প্রশ্ন সেটা আনসার করতে পারবা, এবং তোমার সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট বা হেল্প করবে সেটা হচ্ছে তুমি কিন্তু ঢাবির প্রশ্ন বা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা 7 কলেজের কোশ্চেন কেমন হয় এই প্যাটার্নটাও তুমি জানতে পারতেছো। ঠিক আছে, তাহলে তুমি এটা জানতে পারতেছো, দ্যাটস আমি তুমি হচ্ছে এখন যে প্রিপারেশনটা নিচ্ছ এখানে কিন্তু তুমি বুঝে যাচ্ছ যে অ্যাডমিশনের জন্য কোনটা ইম্পর্ট্যান্ট, কোনটা পড়তে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবো ভাইয়া, পুরা সুস্থ থাকি, আর পড়াশোনা করো। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, প্রবলেম হলে আমাদের সাথে শেয়ার করবা। ঠিক আছে, আর আমি হচ্ছে টেলিগ্রাম লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, যারা এখনও যুক্ত হয়নি আমাদের ডিসিউ ফ্রি কোর্সে তোমরা যুক্ত হয়ে যাবে। অলমোস্ট ওকে, তাহলে ভালো থাকি সবাই। হ্যাঁ, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টে, তোমরা এখান থেকে যুক্ত হয়ে নিবে। এটা লিঙ্কটা কেন জানি আসতেছে না এখানে, তো অটোমেটিক আসার কথা। পাইছি। ওকে, আমি তাহলে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের।
লাইভ কাটে না কেন? তোমরা কাটে না, তো আমি দেখলাম।